ক্রিকেটে আপনার কি কন্ট্রিবিউশন আছে? আপনি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে এখানে সদস্য হয়ে গেলেন। ছাত্র রাজনীতি নামে একটা লুটেরা গ্রুপ, চাঁদাবাজ গ্রুপ, দুর্নীতিবাজ, অনেকাংশে চরিত্রহীন একটা প্রজন্ম জন্ম হচ্ছে। তার শালা শালি স্ত্রী সবার একটা পদ লাগবে। সেই জন্য তো বাংলাদেশের সুশাসন এই বিচার কোনোভাবে আসছে না। বাংলাদেশের নেপোটিজমের মানে একটা একটা ক্যান্সার হিসেবে ধরে ছড়াই গেছে, ক্যান্সার হিসেবে। থিওরিতে বলে যে তার পরিবার নিয়ন্ত্রণ করতে পারে না সে সুশাসন এই বিচার আনতে পারে না। ইফ সামান ক্যানট কন্ট্রোল ইজ ফ্যামিলি, এই যে তিনজন আনলো এটা তো আনা ঠিক হয়নি। কোন যোগ্যতায় তারা আসলো? সেই জন্য তো এটাকে বলা হচ্ছে বাপের আশীর্বাদ কমিটি, বাপের দোয়া কমিটি বলছে না, এটা সঠিক বলেছে। আপনি ক্রিকেটে আপনার কি কন্ট্রিবিউশন আছে? আপনি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডে এখানে সদস্য হয়ে গেলেন। একজন ব্যারিস্টার রাসনা ইমাম, তার হাজব্যান্ড একসময় করতো জাতীয় পার্টি, তারপর নিজে নিজে একটা পার্টি করলো, 3-4টে পার্টি করে হঠাৎ করে এসে এখানে মন্ত্রী হয়ে গেল। তার ওয়াইফকে আবার সেখানে মেম্বার হতে হবে কেন? সো ওই যে বাবার দোয়া কমিটি আর স্বামীর দোয়া কমিটি। সো এই যে নেপোটিজম, এইটা বাংলাদেশের একটা সিরিয়াস ক্রাইসিস। মানে কেউ একজন হইলে তার শালা শালি স্ত্রী সবার একটা পদ লাগবে। সেই জন্যই তো বাংলাদেশের সুশাসন এই বিচার কোনোভাবে আসছে না। সেই জন্যই আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী উনি দেখে আসছেন ইউকেতে কীভাবে নেপোটিজম, কীভাবে এইগুলো বন্ধ করা যায়, এটা উনি দেখে আসছেন এবং উনি সেইটা ব্যবস্থা নেবেন আমি মনে করি। রাসনা ইমাম একটা ব্যারিস্টার, তার তো আত্মসম্মান বোধ দেখায় তার সরে আসা উচিত ওখান থেকে। এইটা নিয়ে এত সমালোচনা হচ্ছে যে তার নিজে থেকে ওখান থেকে সরে আসা উচিত। সে তো একজন ব্যারিস্টার, তার তো ভালো প্র্যাকটিস করে, তার তো এই স্বামীর দোয়ার কমিটিতে যাওয়া উচিত হয়নি, নিজে থেকে সরে আসা উচিত বলে আমি মনে করি। এবং আমরা দেখতে চাই যে উনি আত্মসম্মান প্রদর্শন করতে পারে কি না। সেই জন্য এই যে এইটাকে এই যে পরিবারতান্ত্রিক রাজনীতি, এইটা কোথাও সফল হয় নাই এবং এইটা নিয়ন্ত্রণ একটা বড় চ্যালেঞ্জ। সেই জন্য বলা হয় যারা তার পরিবারের সদস্যকে নিয়ন্ত্রণ করতে পারে না তারা কখনো সুশাসন ন্যায় বিচার আনতে পারে না। শুধু এইটা না, নেপালে আরেকটা চমৎকার কাজ হয়েছে, তারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে। আমি এইটা নিয়ে অনেক লেখালেখি করেছি, অনেক কথা বলেছি। বাংলাদেশ ধ্বংসের একটা কারণ হইল রাজনৈতিক লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি হবে একাডেমিক বেসড, যেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে তারা লেখাপড়া করে না, রিসার্চ করে না, নৈতিকতা শেখে না, শুধু শেখে লেজুর ভিত্তিক। এবং তারা জীবনে যেখানে যায় ব্যক্তি স্বার্থ এবং দলীয় ক্ষুদ্র স্বার্থ দেখে, জনগণের স্বার্থ দেশের স্বার্থকে তারা অবহেলা করে। দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থে তাদের কাছে প্রায়োরিটি পায় না। এই ছাত্র রাজনীতি আমাদের জ্ঞান চর্চাকে খর্বিত করে, জ্ঞান চর্চাকে বাধাগ্রস্ত করে। ছাত্র রাজনীতি নামে একটা লুটেরা গ্রুপ, চাঁদাবাজ গ্রুপ, দুর্নীতিবাজ, অনেকাংশে চরিত্রহীন একটা প্রজন্ম জন্ম হচ্ছে। আমাদের এই উদাহরণটা নিয়ে, নেপালের এই উদাহরণটা নিয়ে, ছাত্র রাজনীতি হবে শুধু একাডেমিক বেসড। দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ না করলে বাংলাদেশ জ্ঞান বিজ্ঞান এবং উচ্চ মানব সম্পদ কখনই গঠন হবে না, কখনই হবে না। বাংলাদেশের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় কারণ। নেপাল যদি পারে আমরা কেন পারবো না? অনেক অনেক ব্রিলিয়ান্ট ছাত্ররা এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আর লেখাপড়া করে না, মাস্তানদন্দি করে। তাদের ছাত্র অবস্থায় তার পাজেরও গাড়ি লাগবে, তার ফ্ল্যাট লাগবে, ভোগবাদিতে লাগবে এবং অনেকেই দুশ্চরিত্র কাজে লিপ্ত হয়। তো জাতি গঠন করতে হলে সত্যিকারে তাহলে এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে এবং এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দল এক হতে হবে। কোনো একক রাজনৈতিক দল এটা পারবে না। সকল বড় রাজনৈতিক দল যদি এক হয় তাহলে জাতীয় স্বার্থে এইটা হওয়া উচিত। আমি আবারও বলছি, এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাংলাদেশ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে একসময়। আপনার নেতৃত্বে যে সমস্ত দেশে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নাই, উদাহরণস্বরূপ ইন্ডিয়া, মালয়েশিয়া, যে কোনো দেশ, ইউকে,
সেখানে নেতৃত্ব আসতেছে না। আপনি চরিত্রবান ছাত্র রাজনীতি আসলে চরিত্রবান মানে 10 জনের নাম বলেন তো। সো নেপাল পেরেছে, আমাদেরও পারতে হবে আপনি যদি জাতি গঠন করতে চান।